আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। আমি কমিশনের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলবো। বর্তমান অবস্থা নিয়ে মানে গত ২ দিনের ঘটনা প্লাস আগামী দিনের মার্কেট পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থানটাই বাকি। এই কারণ কমিশনের সাথে তো রাজনীতির একটা সম্পর্ক আছে। রাশেদ মাকসুদ তো এমনি কমিশনে আসে নাই। একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তো আসছে। এই বিষয়ে একটু কথা বলতে হবে। ভবিষ্যতে কি হতে পারে মার্কেটের, এই বিষয়ে একটু কথা বলবো। আশা করি ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছায়। প্রথমে আমি আসি, আচ্ছা ছবিটা যে দেখতেছেন এটা আজকের ছবি। উনি কিন্তু মানে কমান্ডো স্টাইলে আজকে অফিসে আসছেন। আপনারা সবই জানেন যে পরিস্থিতিটা কী হয়েছে আজকের। উনি বলে দিয়েছে সরকারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা এক চুনও নড়ব না। মানে যারা দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে ওনারা জিরো টলারেন্সে থাকবে। তো এখন ৩০০ কর্মকর্তা ওনার বিরুদ্ধে আন্দোলন করতেছে, বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে। তাহলে সবাই দুর্নীতিবাজ রাশেদ মাকসুদ বা ওই কমিশন ছাড়া। সেটা আমি আসতেছি পরে। আমি রাশেদ মাকসুদের নিয়োগ নিয়ে একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। সর্বপ্রথম মাসরুর রিয়াজকে কমিশন সরকার যখন আসে, ডক্টর ইউনূসের সরকার, সর্বপ্রথম কিন্তু মাসরুর রিয়াজকে ওনারা নিয়োগ দিয়েছিলেন। উনি বিশ্বব্যাংকে চাকরি করতেন। ওনাকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে একটা কারণ, সালমান এফ রহমানের সাথে ওনার একটা ছবি ছিল, আপনাদের নিশ্চয় মনে থাকার কথা। তখন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তখন ওনাকে বাদ দিছে বলতে স্টপ করে রাখছে। নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু ওনাকে নিয়োগ দিয়ে তারপর সেটা স্টপ করে রাখা হয়েছিল। পরবর্তীতে ওনাকে আবার ডাকা হয়েছিল। উনি তখন অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক মনে হয়েছে, উনি নিষেধ করে দিয়েছে আমি যাব না, যেহেতু এটা নিয়ে সমালোচনা হয়েছে। তো আমি সেটার ঘাটতি বর্তমান কমিশনের চেয়ারম্যানের কাছে দেখতেছি। এরপরে গিয়ে ওনার নিয়োগটা হয়েছে রাশেদ মাকসুদ সাহেবের, যখন মাসরুর রিয়াজ এখানে আসবে না। তাহলে আমার প্রশ্ন হয়েছে, তখন মাসরুর রিয়াজের নিয়োগের বিরোধিতা কারা করছিল? তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদেরকে খুঁজে বের, ওই কালফিটগুলোকে বের করলেই আসল উত্তরটা পাওয়া যাবে। কারণ ওখানেই যত সমস্যার মূল হচ্ছে মাসরুর রিয়াজের নিয়োগটা, যারা আসলে প্রবলেম তৈরি করছিল তখন ওইখানেই মূলত মূল সমস্যাটা নিহিত আছে। যাই হোক, এরপর রাশেদ মাকসুদ আসলেন। উনি এসে প্রথম সংবাদ সম্মেলন অনেকগুলো কথা বললেন, অনেক ভালো ভালো একাডেমিক কথাবার্তা বললেন। বলার পরে এরপর উনি জরিমানা শুরু করলেন। এ পর্যন্ত মনে হয় 700-750 কোটি টাকা জরিমানা করছে। দেখতে সুন্দর এবং ভালো মনে হচ্ছে জরিমানাগুলো, 1 টাকাও কি আদায় হয়েছে হয় নাই। আচ্ছা যাই, ওনার নিয়োগটা হয়েছে এইভাবে। এরপরে গত 6 মাসে উনি আসার পরে মার্কেট একটানা পতন। কী জন্য পতন হচ্ছে ব্যাখ্যা দেওয়া হয়েছে, উনি কারসাজিকারকদেরকে ধরতেছে, জরিমানা করতেছে, যার কারণে মার্কেটের পতন হচ্ছে, তারা মার্কেটকে ফেলে দিচ্ছে। আচ্ছা মার্কেটকে ফালালে কি শুধু ওনার ক্ষতি হচ্ছে, কারসাজিকারকদের ক্ষতি হচ্ছে না? একটা শেয়ারের প্রাইস তারা যদি 40 টাকা দিয়ে কিনে, ওই স্টকটা যদি এখন 20 টাকা 15 টাকা চলে আসছে, তাহলে তাদের পোর্টফোলিও তো মাইনাস হয়ে গেছে। কারণ টোটাল মার্কেটের মূলধন যখন কমে যায়, তখন সেখানে কারসাজিকারককে আর ক্ষুদ্র বিনিয়োগকারীকে প্রত্যেকের পোর্টফোলিও নাই হয়ে যায়। এটা হচ্ছে রিয়েল। কারণ আমি রিয়েল যেটা দেখতেছি প্রাইস একটা স্টকের, সেটা যে অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকের পোর্টফোলিওতে ওটা হিট করছে। এবার আসুন গত 6 মাসের মার্কেটের পরিস্থিতি আমরা একটু স্মরণ করি। গত 6 মাসে কী হয়েছে মার্কেটে, কী ধরনের স্টকের প্রাইস বাড়ছে? ইন্ডেক্স শুধু পতন হয়েছে 1200 পয়েন্ট পতন হয়েছে। শিবলি কমিশনের সময় যতটুকু না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশেদ মাকসুদের এই কমিশনের সময়। তাহলে আপনি কি সংস্কার করলেন? সংস্কারের আরেকটা নমুনা নেন আপনারা, সেটা হচ্ছে শেয়ারের প্রাইস আপ। কোন শেয়ারের প্রাইস আপ হয়েছে গত 6 মাসে? টপে যে শেয়ারগুলো ছিল প্রতিদিন আমি যে এত ভিডিও দিয়েছিলাম জাং শেয়ার, আপনারা তো অনেকে মন খারাপ হয়েছে। তাহলে আপনি সংস্কারটা করলেন কি? এই ধরনের স্টকের প্রাইস কেন বাড়ে? ভালো স্টকের দাম কেন বাড়ে না? একদিনে আমি দেখছি 30টা 40টাও শেয়ারের প্রাইস একটানা জেট ক্যাটাগরি ছিল। তাহলে এদের প্রাইস কেন বাড়ছে? আপনি তো মার্কেটকে সুশাসন দেওয়ার জন্য আসছেন। আপনি বলতেছেন যে আপনি সুশাসন দিচ্ছেন, কিন্তু মার্কেটে তো আমরা সেটা দেখতেছি না। আপনি সংবাদ সম্মেলন করতেছেন, আপনি চোর ধরতেছেন, আপনি
তদন্ত করতেছেন, জরিমানা করতেছেন, এ থেকে জেডে নিচ্ছেন, সব কিছু করতেছেন, তো জেড ক্যাটাগরির প্রাইস বাড়তেছে কেন? ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে সেগুলোর প্রাইস বাড়তেছে না কেন? আপনার এখানে তাহলে ভূমিকা কি? আপনি কি তাদেরকে ধরছেন যারা ম্যানিপুলেশন করছে? শুধু কি এই ম্যানিপুলেশনের ব্যাপারে আমি আসতেছি একটু পরে। তাহলে 6 মাসে কি হলো মার্কেটে? বাজে বাজে কোম্পানির প্রাইস বাড়ছে, ভালো কোম্পানিগুলো ডেস্ট্রয় হয়ে বসে আছে, কিছুই হয় না এখন পর্যন্ত। তাহলে আমরা কোনো সুশাসন আমরা এখানে দেখি নাই। এবার কিছু পক্ষ বলতেছে রাশেদ মাকসুদ যেটা করতেছে সেটা ঠিক করতেছে, ভবিষ্যতে বাজার ভালো হবে, অনেক ভালো আমরা কিছু পাবো। আরে ভাই, বিনিয়োগকারীদের ফেটে গত 6 মাস 1 বছরে ভাতে নাই, আপনি যদি তাদেরকে বিরিয়ানির গল্প শোনান, ভবিষ্যতে এখন ভাত খাইতে পারতেছো না, অসুবিধা নাই, ভবিষ্যতে বিরিয়ানি খাবা, এসব গল্প বাদ দিতে হবে, এগুলো কোনো যুক্তির কথা নয়। হ্যাঁ, এরপর আসি আমি ইনভেস্টর। শিবলি কমিশন এবং রাশেদ মাকসুদ কমিশনের মধ্যে পার্থক্যটা কী ছিল? আমি তো কোনো পার্থক্য দেখিনি। আপনারা কি মার্কেটের কোনো পার্থক্য দেখতেছেন? শিবলি কমিশনের সময় অনেক খারাপ ছিল, রাশেদ মাকসুদ কমিশনের সময় অনেক ভালো ছিল, এরকম কোনো কি পরিস্থিতি আপনারা দেখতেছেন কিনা? আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এরপর আসেন ম্যানিপুলেশন এবং স্পেকুলেশন, এই দুটা বিষয়ে একটু কথা বলতে হবে। সেটা হচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে কারসাজি, এটা ইলিগেল শেয়ার বাজারের জন্য, কিন্তু স্পেকুলেশন কিন্তু বৈধ। পুঁজিবাজারের জন্য স্পেকুলেশন কিন্তু বৈধ। স্পেকুলেশনটা কি যদি একটু ব্যাখ্যা করে বলি, ধরুন একটা স্টকের প্রাইস হচ্ছে 10 টাকা, সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে প্রতি বছর, তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই পজিটিভ এবং বিগত বছরের তুলনায় ধরুন পজিটিভ আছে, মানে মোট ফান্ডামেন্টাল, যেমন ব্যাংকের স্টক আছে বা অন্যান্য যে স্টক আছে, পদ্মা মেঘনা যমুনা অয়েল আছে, একমি ল্যাব আছে, ব্যাট বিসি আছে, স্কয়ার ফার্মা আছে, হ্যাঁ, তারপরে যে আপনার এই টাইপের প্রিমিয়ার সিমেন্ট আছে, মানে যারা ভালো ডিভিডেন্ড দেয় প্রাইজের সাথে মিলাইছে। এখন কোনো গ্রুপ যদি বলে যে ঠিক আছে আমরা এটাকে স্পেকুলেশন করব, এটা কিন্তু বৈধ, কিন্তু স্পেকুলেশনটা বৈধ। এখন 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া একটা শেয়ারের প্রাইস যদি 10 টাকা থাকে, তাকে যদি স্পেকুলেশন করে 15 টাকায় 20 টাকায় নেয়, এটা কিন্তু বৈধ। অবৈধ কোনটা? অবৈধ হচ্ছে ওই শেয়ারটাকে যদি 100 টাকা নিয়ে যায়, সেটা ইলিগেল, কারণ সে দিচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড। আপনি যদি তাকে 100 টাকা নিয়ে যান, 80 টাকা নিয়ে যান, তখন সেটা ম্যানিপুলেশন হয়ে যায়, তখন সেটা কারসাজিকারক হয়ে যায়। আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন বিষয়টা। এখন কমিশন যদি মনে করে যে আমি স্পেকুলেশনটাকে ম্যানিপুলেশন হিসেবে ধরবো, মানে স্পেকুলেশন যেটা আছে যেটা মার্কেটে আমি তোমাকে দেখতে পারতেছি না, সুতরাং তুমি যাই করো না কেন, রিয়েল প্রাইস 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া একটা স্টককে, 10 টাকার একটা স্টককে তুমি 20 টাকা নিলে, এটা আমি জানি যে এটা স্পেকুলেশন, কিন্তু আমি এটা ম্যানিপুলেশন হিসেবে ধরবো, কারসাজি হিসেবে ধরবো। আপনার কাছে কিছুই করার নাই, কারণ কমিশন চাইলে যে কোনো কিছু আপনাকে অ্যাটাক করতে পারে। সে তার মনের বিরুদ্ধে গেলে, তার ভালো না লাগলে আপনার বিরুদ্ধে সে যেতে পারে। আপনার এখানে কোনো কিছু করার নাই, যার কারণে মার্কেটে লেনদেন নাই। মার্কেটের সমস্যা হচ্ছে এটা, মানে বিনিয়োগ যারা মার্কেট মেকার তারা মার্কেট থেকে আউট হয়ে গেছে ভয়ে। এখন আপনারা যদি বলেন যে কারসাজিকারকরা চলে গেছে, মার্কেট কি হাওয়ার থেকে ভালো হবে? মার্কেট হাওয়া দিয়ে ভালো হবে না। আপনি যে প্রতিটা প্রাইস দেখেন, প্রতিদিন 10 পয়সা বাড়তেছে, 10 পয়সা কমতেছে, এটা আপনার টাকায় আমার টাকায় হচ্ছে না, এটা হচ্ছে যারা মার্কেট মেকার তাদের কারণে হচ্ছে। তারাই মার্কেটে কেউ কারসাজি করে, কেউ স্পেকুলেশন করে। যদিও বাংলাদেশের মার্কেটে বেশিরভাগ মার্কেট মেকাররাই দুর্নীতিবাজ, মার্কেট মেকাররাও দুর্নীতিবাজ, তারা ম্যানিপুলেশনে করে, স্পেকুলেশন তারা করে না, তারা কারসাজি করে মার্কেটে। কিন্তু আপনি তাদেরকে মার্কেট থেকে আউট করে দিয়ে আপনি মার্কেটকে ভালো করবেন, মার্কেটের প্রাইস আপ হবে, এটা কল্পনা করাটা বোকামি ছাড়া কিছু নয়। প্রতিটা স্টকের প্রাইজে কারো না কারো হাত আছে, কোনো না কোনো স্মার্ট মানির হাত আছে। প্রতিদিন আপনি দেখেন না, প্রতিটা শেয়ারের দাম 10 পয়সা বাড়ে বা 1 টাকা বাড়ে বা 50 পয়সা কমে, বাড়ে কমে। এখানে প্রতিটা স্টকে স্মার্ট মানির প্রভাব আছে বলেই ওই শেয়ারটার প্রাইস বাড়ে। এটা হাওয়ার থেকে বা বাতাস থেকে বা আমরা দেখতেছি এইভাবে বাড়তেছে না, কেউ না কেউ এর পিছনে আছে, সেই জন্যই ওই স্টকটার প্রাইস বাড়ে। প্রতিটা স্টক বছরের কখনো না কখনো হল্টেড হয় না, কেন হয়? এটা কি বাতাস থেকে হয়? হয় না। কেউ না কেউ ওই স্টকটাকে টেনে তোলে, তারপর কেউ প্রফিট করে, কেউ লস করে। এটা হচ্ছে মূল বিষয়। তো এখন কমিশন মনে করতেছে, কারণ মার্কেট মেকার যারা, তাদের জরিমানা করতেছে
মানে খুব স্পিডে তারা ভয়ে মার্কেট থেকে সরে গেছে, বা অন্যরা যারা আসবে তারা ভয় পাচ্ছে যে আমরা এসে একটা স্টককে টেনে তুলব, দেখা গেছে যে কমিশন বলবে যে এটা ম্যানিপুলেশন হচ্ছে, কারসাজি করতেছে, সুতরাং জরিমানা করো। তাহলে কি হলো? আর এরপর আসেন খান ব্রাদার্স। কোন ক্রাইটেরিয়ায়? আমরা তো জানি, অনেকেই জানি খান ব্রাদার্সের সাথে কে জড়িত কে না জড়িত, আমরা তো শুনি কিছু গল্প। খান ব্রাদার্স কোন ক্রাইটেরিয়া, যারা এই কমিশনের পক্ষে বলতেছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, খান ব্রাদার্স কোন ক্রাইটেরিয়ায় ডিএসসি 30 ইন্ডেক্সে আসছে? এটার একটা আপনারা কমেন্টসে জানাবেন যে খান ব্রাদার্স কোন ক্রাইটেরিয়া আসছে ডিএসসি 30-তে। তার আপনি ফান্ডামেন্টাল চেক করেন, ইপিএস, ডিভিডেন্ড, পলিসি, তার শেয়ারের প্রাইস সব কিছু চেক করেন, সে কীভাবে ডিএসসি 30-তে আসে, কোন যুক্তিতে, কোন প্রেক্ষাপটে আসে। এরকম এই মুহূর্তে খান ব্রাদার্সের কথা আমার মনে আছে, আরও অনেক কিছু আছে, এরকম আরও অনেকগুলো স্টক আছে। তাহলে এই কমিশন কি অর্জন করছে, বিনিয়োগকারীদের জন্য কি মানে নিয়ে আসছে এখন গত 6 মাসে? এখন যদি এই গল্প শোনানো হয় যে এখন কষ্ট হচ্ছে, এখন প্রবলেম হচ্ছে, ভবিষ্যতে মার্কেট ভালো হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, আসলে মার্কেট ভালো হবে, তো এখন বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে গেছে, ভবিষ্যতের আশা যদি বিনিয়োগকারীরা থাকতে চায় থাকবে। এখন আজকে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা নিয়ে আমার কথা হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওনার পক্ষে কয়েকবার মিছিল মিটিং করছে পদত্যাগের জন্য। আজকে ওনার অফিসের কর্মকর্তা কর্মচারীরা সবাই, একটা পক্ষ নয় যে এক পক্ষ ওনার পক্ষে সাথে আছে আর এক পক্ষ ওনার সাথে নাই, এরকম নয়, সরাসরি ওনার বিরুদ্ধে সবাই চলে গেছে। তো সবাই খারাপ? শুধু কি রাশেদ মাকসুদ কমিশন, এই কমিশনে যে 4-5 জন আছে ওনারা ভালো, আর সবাই এখানে যারা কর্মকর্তা করা আছে সবাই দুর্নীতিবাজ? তো এই সবাইকে যদি বের করে দেওয়া হয়, ধরুন আগামীকালকে দুর্নীতিবাজ যারা আন্দোলন করছে রাশেদ মাকসুদের বিরুদ্ধে সবাইকে বের করে দিল, এরপর যারা আসবে তারা। আর আমার ব্যক্তিগত মতামত, মাসরুর রিয়াজ আবার ফেরত যায়, ওনাকে প্রথমে নিয়োগটা বাতিল করা হয়েছে, সালমান এফ রহমানের সাথে ছবি আছে। পরবর্তীতে কিন্তু আমরা দেখছি যে রাশেদ মাকসুদের সাথে সালমান এফ রহমান না, উনি কিন্তু মানে আরও অনেক ছবি আমরা দেখছি, আপনাদের মনে থাকার কথা, অনেক বিগত সরকারের অনেক দলীয় লোকদের সাথে, বা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা যা যা আছে সবগুলোতে ওনার কিন্তু ছবি ছিল। এটা কিন্তু প্রবলেম হয় না। মাসরুর রিয়াজের বেলায় শুধু সালমান এফ রহমানের ছবি একটা ছিল, এটাই প্রবলেম হয়েছে। এখন একটু রাজনীতির দিকে আসি, কারণ রাশেদ মাকসুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সরকার। এখন আগামী ডিসেম্বরে যদি ভোট হয়, তাহলে হয়তো তখন যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে, তখন হয়তো এই রাশেদ মাকসুদের চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারতেছি, আজকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, ওনার সাংবাদিক সম্মেলনে কথা বলা দেখে, রাশেদ মাকসুদের বিকেলবেলা উনি সাংবাদিক সম্মেলন করছে 3টের দিকে আসার পরে, সেনাবাহিনী পুলিশ প্রশাসন নিয়ে এসে উনি বলছে যে আমরা যাব না, সরকারের সাথে কথা হয়েছে, যত কিছু করার দরকার আমরা সব কিছু এজেন্ডা, মানে সমস্ত কিছু আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করব, তারপর আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করব, তারপর যাব। ভালো কথা। তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখান থেকে হয়তো অনেক ভবিষ্যতে অনেক উপকার পাবে, সেটা সময় বলবে কতটুকু উপকার হবে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি কেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা সরে গেছে মার্কেট থেকে। এখন আপনাকে যদি আমি ধরতে চাই, আপনাকে যে কোনো, যেহেতু আপনার হাতে পাওয়ার আছে, আপনি যে কোনো কমিশনের হাতে যে কোনো, সে চাইলে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারে। আমি তো ব্যাখ্যা দিলাম, শুধু মার্কেট ভালো হচ্ছে না যে 300 কোটি 400 কোটি টাকার লেনদেন হচ্ছে, এটা শুধু ভয়ে বড় বিনিয়োগকারীরা মার্কেটে আসতেছে না, কারণ তারা করবে ম্যানিপুলেশন, স্পেকুলেশন, তাদেরকে বলবে তোমরা ম্যানিপুলেশন, কারসাজি করতেছো, সুতরাং জরিমানা করো। এখন আগামী ডিসেম্বরে যদি ভোট হয়, ভোট হবে না আমি যতটুকু বুঝতে পারতেছি, যেহেতু ছাত্ররা একটা দল গঠন করে ফেলছে, এখন বিএনপি বা সমমনা অন্যান্য দল যারা আছে তারা প্রতিনিয়ত ভোটের কথা বলতেছে, তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্য। আর ছাত্রদের থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনার বিচার হওয়া ছাড়া কোনো ভোট হবে না। তাহলে কি হবে? ঘুরে ফিরে মানে রাজপথে এটার ফয়সালা হবে। আর দিন শেষে যারা এখন ভোট চাচ্ছে না, মানে যে নাগরিক পার্টি নতুন করে হলো গত 3-4 দিন আগে, তারা বলতেছে শেখ হাসিনার বিচার ছাড়া তারা ভোটে করবে না, ভোট যারা বলবে ভোটে তারা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর বিএনপি ভোট দিতে দেওয়ার জন্য ইউনূসের প্রতি চাপ প্রয়োগ করতেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যদি দুই দলেই মাঠে চলে আসে, এখানে ছাত্রদের মানে তারাই বিজয়ী হওয়ার বেশি
সম্ভাবনা থাকবে, ছাত্রদের বিজয়ী হওয়ার বেশি সম্ভাবনা থাকবে আমি এই কারণে মনে করি, কারণ এই ছাত্ররাই আমরা চোখে যতটুকু দেখেছি, যতটুকু অ্যানালাইসিস করছি, বিগত যে শেখ হাসিনা সরকার তাকে কিন্তু মাঠ থেকে বের করে দিয়েছে এই ছাত্ররাই। বিএনপি কিন্তু 15-16 বছরও পারে নাই। তো যে ছাত্ররা একটা স্বৈরাচারী সরকারকে এভাবে বের করে দিতে পারে দেশ থেকে, তাদের কাছে বিএনপি খুব বেশি ম্যাটার হবে বলে আমি মনে করি না। আর ইউনূস এমন একটা লোক, তাকে আসলে কিছু করতে গেলে মানে খুবই প্রবলেম হবে। বাংলাদেশে যেই করুক না কেন, সেটা বিএনপি হোক আর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বা একদম মানে আমি যদি বলি যারা আছে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই খুব বেশি সুবিধা করা সম্ভব হবে বলে আমি মনে করি না। তো সুতরাং যেহেতু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে খুব সহজে ভোট হচ্ছে না, আর রাশেদ মাকসুদের এখান থেকে যাওয়ার সম্ভাবনাও নাই, কারণ ওনার আর কোনো পথ নাই, উনি এখানে থাকবে। ওনাকে যদি উনি বন্দুক নিয়ে দরকার হলে অফিসে আসবে প্রতিদিন, AK-47 নিয়ে অফিসে আসবে এবং বাইরে হওয়ার সময় AK-47 নিয়ে উনি বের হবে, কিন্তু উনি পদত্যাগ করবে না। কিছু লোক এরকম আছে পৃথিবীতে, হ্যাঁ। তো সুতরাং যারা ওনারকে নিয়ে বলতেছেন যে উনি যা করতেছে সব ঠিক করতেছে, তাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখি যাই শেষ মুহূর্তে। ওনার নিয়োগটা কীভাবে হয়েছে আপনারা এটা চিন্তা করবেন, যেটা আমি বলছি প্রথমে। তারপর উনি মার্কেট থেকে কেন ভলিউমটা বাড়তেছে না, উনি কি কারসাজিকারকদেরকে ধরতেছে, এই জন্য মার্কেট বাড়তেছে না। তো উনি যদি সারা জীবন এভাবে যতক্ষণ আছে ততক্ষণ যদি কারসাজিকারকদের ধরতে থাকে, তাহলে তো মার্কেট আর ভালো হবে না। তাহলে কি আপনারা এইভাবে থাকবেন? আর উনির বিরুদ্ধে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অভিযোগ করতেছে পদত্যাগ করার জন্য, বলতেছে আপনি পদত্যাগ করেন, উনি করবে না। এখন ওনার অফিসের কর্মচারীরা সবাই ওনার বিরুদ্ধে অভিযোগ করতেছে পদত্যাগ, উনি করবে না। তো এটাও আপনারা একটু চিন্তা করবেন, সবাই কি খারাপ, উনি শুধু ভালো? আর খান ব্রাদার্স বা অন্যান্য স্টকগুলো কীভাবে DSE-30 মধ্যে স্থান পায়, কারা এর সাথে জড়িত, এবং ইনসাইডার ট্রেডিং মানে যখন এক কোট থেকে আরেক কোটে শেয়ার ট্রান্সফার করে করে শেয়ারের দাম পালাচ্ছে। আজকের ঘটনায় আমি শুধু বলি আপনাদেরকে, আজকে কিন্তু একটা পর্যন্ত কিন্তু লেনদেন ছিল 200 মনে হয় 30 কোটি বা 40 কোটি টাকা। হঠাৎ করে এমন কি হয়ে গেল যে 300 কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেল? এটা অসম্ভব, অবাস্তব, আমরা এগুলো বুঝি। মানে জাস্ট 300 কোটির উপরে লেনদেন নিতে হবে, নিবে, কারণ এখানে মার্কেট এখন কেউ না। এখন যদি রাশেদ মাকসুদ কমিশনের সময় 150 কোটি টাকার লেনদেন হয়, তাহলে এটা কেমন হবে? কারণ মার্কেটে তো কেউ নাই। 150 কোটি টাকার লেনদেন হলে তো পত্রিকায় চলে আসবে যে এমন কি কমিশন যে যার লেনদেন হচ্ছে 150 কোটি টাকা, এর কমিশনের দরকার কি? এই কারণে এইখানেও দুর্নীতি করে জাস্ট প্রতিদিনের প্রতিটা ট্রানজ্যাকশানে দুর্নীতি হচ্ছে। আপনার 350 কোটি টাকার লেনদেন হলে, রিয়েল ট্রানজ্যাকশান হলে 40-50টা শেয়ার হল্টেড থাকার কথা যদি সত্যিকারের ট্রানজ্যাকশান হয়। কারণ এই 350 কোটি টাকার লেনদেন 6500 যখন ইন্ডেক্স ছিল ফ্লোট দেওয়ার আগে, তখনও 350 কোটি টাকার লেনদেন হয়েছে, আমরা পরিষ্কার মনে আছে। তখনও মার্কেট স্বাভাবিক ছিল এবং খুব ভালোভাবে ছিল, কারণ তখন ট্রানজ্যাকশানগুলো রিয়েল হয়েছে। এখন রিয়েল ট্রানজ্যাকশান হচ্ছে না, যার কারণে 300-350 কোটি টাকার লেনদেন দেখালেও আসলে খুব বেশি কিছু হচ্ছে না। তো আপনাদের কাছে এই প্রশ্নগুলো থাকলো, আপনারা চিন্তা করবেন। এর বাইরে আপাতত আর কিছু বলতে চাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত এইসবের সমস্যার সমাধান না হবে, মার্কেট মেকারকে যতক্ষণ পর্যন্ত এই কমিশন সুযোগ না দেবে, মার্কেট মেকারদের মনের ভিতরে যে ভয় আছে, আতঙ্ক আছে, এটা যদি দূর করতে না পারেন, আমার আর আপনার পক্ষে মার্কেটে কিছুই হবে না, কিছুই করা সম্ভব হবে না। আমরা শুধু চেয়ে চেয়ে দেখব, আর রাশেদ মাকসুদের সংস্কারের দিকে আমরা তাকিয়ে থাকব। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।